পূর্বাশার কুচকানো ভ্রুজোড়া কুচকে এলো আরও। কপালে ভাঁজ ফেলে সে ফের প্রশ্ন করল, এই জন্যই আপনি আমাকে বিভিন্ন তালবাহানায় হোস্টেলে না যেতে দিয়ে এখানে রেখে দিয়েছেন তাই না? হুম। জায়ানের সর্বদার মতো গা ছাড়া জবাব। তবে প্রতিবার ছেলেটার এমন গা ছাড়া ভাবের পূর্বাশা রেগে গেলেও এবার ভেঙচি কাটল সে। মুখ বাঁকিয়ে বলল, তা আগে বললেই হতো। এত কায়দা করে রাখার কি ছিল? তোমাকে আগে বলে ১০০ প্রশ্নের উত্তর দিয়ে তেল দিয়ে রাখার চেয়ে এমন কায়দা করে রাখাটা আমার কাছে অধিক সহজ মনে হয়েছে তাই। পূর্বাশা একবার বিরক্তিভরা দৃষ্টি নিক্ষেপ করল জায়ানের পানে। তবে বলল না কিছুই। কথায় কথা বাড়ে। এমন একটা সুন্দর মুহূর্ত সে কিছুতেই এই লোকের সাথে ঝগড়া করে নষ্ট করতে ইচ্ছুক নয়। পূর্বাশা হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করল ক্ষুদ্র ক্ষুদ্র বরফকণাগুলো। এদিক ওদিক ছোটাছুটি করে বরফের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়েছে। জায়ানের দৃষ্টিতে মুগ্ধতা ছড়িয়ে পড়ল। মুগ্ধ দৃষ্টিতে সে তাকিয়ে রইল পূর্বাশার হাসি খুশি মুখটার পানে। চীনে আসার পর মেয়েটাকে এত খুশি সে কখনো হতে দেখেনি আগে। আজ প্রথমবারের মতো মেয়েটার ওষ্ঠে উপচে পড়া হাসির আবিষ্কার করতে পেরেছে জায়ান। জায়ানের ভীষণ হিংসা হল তুষারগুলোকে। তার প্রেয়সী তাকে দেখে তো কখনো এত আনন্দিত হয় না যতটা এই তুষারপাত দেখে হচ্ছে। আবার এই তুষারগুলো কেমন আলতোভাবে ছুঁয়ে দিচ্ছে পূর্বাশাকে। সে থাকতে কেন অন্য কিছু ছুঁয়ে দিবে তার প্রিয়তমাকে? হৃদয় হিংসার আবির্ভাব ঘটলেও শুধুমাত্র পূর্বাশার খুশির জন্য তা সে দমন করল। আরও কিছুটা সময় নিয়ে জায়ান দেখল পূর্বাশাকে। যখন দেখল মেয়েটা ছোটাছুটি করতে করতে তার থেকে দূরে চলে যাচ্ছে তখন সেও ছুট লাগাল পূর্বাশার পিছনে। গলা উঁচিয়ে বলল, এই পেঙ্গুইন দাঁড়াও। পূর্বাশা থমকে দাঁড়াল। আশেপাশে তাকিয়ে পেঙ্গুইন খোঁজার চেষ্টা করল। প্রথমে ভেবেছিল হয়তো বরফের মধ্যে পেঙ্গুইনের আবির্ভাব ঘটেছে, কিন্তু যখনই তার মস্তিষ্কে হানা দিল পেঙ্গুইনটা তাকে বলা হয়েছে তখনই তেলে বেগুনে জ্বলে উঠল সে। ঝাঝালো কণ্ঠে বলল, পেঙ্গুইনকে? জায়ান হাসল। এক ভ্রু নাচিয়ে জবাব দিল, কেন তুমি? আমার ছোট খাটো একটা পেঙ্গুইন। পূর্বাশা যেন তেতে উঠল আরও। আশেপাশে কিছু খুঁজল ক্ষিপ্ত দৃষ্টিতে, কিন্তু তেমন কিছু না পেয়ে কতগুলো বরফ তুলে নিল হাতের মধ্যে। দুই হাতের সাহায্যে বরফকণাগুলো গোলাকৃতির রূপ দিয়ে ছুঁড়ে মারল জায়ানের পানে। ঝাঝালো কণ্ঠে বলল, আমি পেঙ্গুইন হলে আপনি তো সাদা ভাল্লুক। আসো তাহলে তোমাকে একটু কামড়ে দেই। কথাটা বলেই জায়ান ধাওয়া করল পূর্বাশাকে। পূর্বাশাকেও আর পায়কে। জায়ানের থেকে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে সেও ছুট লাগাল তার সম্মুখের দিকে। তবে একটু দৌড়েই বাঁধল বিপত্তি। লম্বা শীত পোশাক, তার মধ্যে আবার বরফের মধ্যে কি আর জোরে দৌড়ানো যায়? একটু জোরে দৌড়াতে গিয়েই পূর্বাশা উল্টে পড়ল, মুখটা ঢুকে গেল বরফের মধ্যে। হকচকালো জায়ান। ব্যাকুল হল তার হৃদয়। দৌড়ে গেল সে মেয়েটার কাছে। বরফের মধ্য থেকে টেনে তুলল পূর্বাশাকে। অস্থির কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো? পূর্বাশা অপ্রস্তুত হল। কি এক লজ্জাজনক ব্যাপার! সে বরফের মধ্যে পড়ে গিয়েছে। এমনি পড়ত তা নয়, একদম উল্টে গিয়েছে। ঠোঁট টেনে জোরপূর্বক হাসল মেয়েটা। অপ্রস্তুত কণ্ঠে বলল, আমি ঠিক আছি। জায়ান চিন্তিত হল। হাত টেনে বাসার দিকে নিয়ে যেতে লাগল পূর্বাশাকে এবং বলল, বাসায় চলো, তোমাকে আর বরফে নাচানাচি করতে হবে না। সাথে সাথেই পূর্বাশা প্রতিবাদ জানাল জায়ানের কথার। ছেলেটার হাতের মুঠো থেকে তার হাতটা ছাড়িয়ে বলল, না, আমি এখানেই থাকব, বাসায় পড়ে যাব। এমনিতেই বরফ পড়ার কারণে বাইরে প্রচুর ঠান্ডা। তার উপর উল্টে পাল্টে এখানে ওখানে পড়ে যাচ্ছ। ঠান্ডা লেগে যাবে তোমার। তার থেকে বাসায় ফিরে চলো। পূর্বাশা কি বুঝল জানা নেই। সে আর জায়ানের কথার পৃষ্ঠে খুব বেশি প্রতিবাদ জানাল না। শুধু পকেট থেকে নিজের মোবাইলটা বের করে বাড়িয়ে দিল জায়ানের দিকে, বলল, আমার কয়েকটা ছবি তুলে দিন। জায়ান পূর্বাশার কয়েকটা ছবি তুলে দিল, আবার জনে মিলে বেশ কয়েকটা সেলফিও তুলে নিল বরফের মধ্যে। অতঃপর চলে গেল ফ্ল্যাটে। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাতের গভীরতা। চারদিকে শুনশান নীরবতায় ছেয়ে গেছে। খানিক আগে মাঝে মাঝে দুই একটা ট্রাকের শব্দকর্ণে এলেও এখন তাও আসছে না। পূর্বাশা শরীরে কম্বল জড়িয়ে বসে রয়েছে বিছানায়। যদিও কক্ষে হিটার চালু করা আছে তবুও যেন হাত পা গরম হচ্ছে না মেয়েটার। হয়তো দীর্ঘক্ষণ বরফের মধ্যে থাকার কারণে। তখনই জায়ান দুই হাতে 2 মগ কফি নিয়ে প্রবেশ করল কক্ষে। একটা মগ পূর্বাশার পানে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। পূর্বাশা কফির মগটা হাতে নিল। মগে ছোট ছোট চুমুক দিতে দিতে তাকাল জায়ানের পানে। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এখানে এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? নিজের রুমে যান আপনি।
জায়ান গেল না, উল্টো কফির মগটা হাতে নিয়ে সে ধপ করে বসে পড়ল পূর্বাশার পাশে। কপাল টান টান করে বলল, আমার বাড়ি, আমি যেখানে খুশি থাকব, তোমার কি? পূর্বাশা কফি পান করা বন্ধ করল। কফির মগটা বিছানার পাশের টেবিলে রেখে বিরস মুখে বলল, মিসেস শিও তো বেশ ভালো এবং ঠান্ডা মেজাজের মানুষ। তার ছেলে হয়ে আপনার ঘাড়ের রগ এমন বাঁকা কিভাবে হলো বলুন তো? জায়ান জায়ান কফির মগে চুমুক দিতে দিতে নির্বাকার ভঙ্গিতে বলল, এটা তোমার নানার জিনগত বৈশিষ্ট্যের কারণে। তোমার নানার ঘাড়ের 2-4টা রগ বাঁকা ছিল বিধায়ী তো আমাকে আর আমার মাকে ভুগতে হয়েছে এত বছর, সাথে আমার বাবারও এই অবস্থায় উপনীত হতে হয়েছে। উনার ঘাড়ের রগগুলোর কারণেই আমার ঘাড়ের রগগুলোও বাঁকা, হাজার হলেও তিনি আমার বাপের বাপ অর্থাৎ আমার দাদা। পূর্বাশা বরাবরের মতো হতাশার নিঃশ্বাস ফেলল। এই লোককে কখনো কোনো কথা বলে জিতে যাওয়া তার কপালে নেই। সর্বদা তার কথা দ্বারা যুক্তি দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আপনি থাকুন এই রুমে, আমি বরং অন্য রুমে যাচ্ছি। কথাটা বলেই পূর্বাশা পা বাড়াল রুমের বাইরের দিকে, কিন্তু যেতে পারল না। পিছন থেকে তার হাত টেনে ধরল জায়ান। পূর্বাশা থমকে দাঁড়াল, পিছন ঘুরে ভ্রু কুঁচকে তাকালো জায়ানের পানে, অতঃপর বলল, সমস্যা কি? জায়ান দুষ্টু হাসল, উপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁট কামড়ে ধরে বলল, আজ ভাবছি তোমার সাথে ঘুমাব। শিউরে উঠল পূর্বাশা। কি বিদঘুটে ছেলেটার ঠোঁট কামড়ানো, ঠিক যেন ছি ছি, ভাবতেই শরীর ঝাঁকুনি দিয়ে উঠল পূর্বাশার। দ্রুত হাত ঝাড়া দিয়ে জায়ানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল মেয়েটা। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আপনি একটা ভনি রল জঞ্জ পুরুষ মানুষ। জায়ান উঠে দাঁড়াল, পূর্বাশার পানে এগিয়ে যেতে যেতে বলল, আমি জানি। জায়ানকে নিজের দিকে আসতে দেখে পূর্বাশা যেন অপ্রস্তুত হল আরও। হৃদযন্ত্রটা কেঁপে উঠছে বারংবার। অজানা ভয়, সংকোচে শরীর মনে শিহরণ যাচ্ছে বারবার। জায়ানকে নিজের আরও নিকটে আসতে দেখে ঢোক গিলল পূর্বাশা। এক দৌড়ে চলে গেল রুমের বাইরে। আশেপাশে নজর বুলিয়ে অন্য রুমে ঢুকে দরজা আটকে দিল দ্রুত। জায়ান হেসে উঠল, ঘর কাঁপিয়ে হাসল। বেলা গড়িয়েছে, সকালের সূর্যটা আকাশে দেখা দিয়ে বেশ অনেক সময় আগেই। নিস্তব্ধ শহরটাও তার ব্যস্ততায় ভরে উঠেছে। পূর্বাশা আর জায়ান মাত্রই কলেজে এসেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম খেয়ে দিয়ে কলেজে পৌঁছেছে তারা। পূর্বাশা কলেজে পদার্পণ করেই জায়ানের থেকে বিদায় নিয়ে গেল তার হোস্টেলের দিকে। নিজ হোস্টেল কণ্ঠের সম্মুখে দাঁড়িয়ে দরজায় আঘাত করতেই সেনজেই এসে দরজাটা খুলে দিল, চোখ মুখে মেয়েটার লাজুক ভাব। পূর্বাশা ভ্রু কুঁচকাল, এর আবার কি হয়েছে? হঠাৎ তাকে দেখে লজ্জা পাচ্ছে কেন মেয়েটা? নিজের ভ্রু দয় কুঁচকে রেখেই কক্ষের ভিতরে প্রবেশ করল। সুজা আর জেফির পানে তাকিয়ে যেন আরও অবাক হল পূর্বাশা। তাদের চোখ মুখেও লাজুক তার ছাপ। আবার তিনজন কি যেন ফিসফিস করে বলছে, সাথে তার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। পূর্বাশার অস্বস্তি হল, এরা তার দিকে তাকিয়ে এমন কেন করছে? তবে কি তার মুখে কিছু লেগে আছে? পূর্বাশা দ্রুত আয়নার কাছে গেল। আয়নার প্রতিবিম্বে নিজের চেহারাকে উল্টে পাল্টে দেখল, না, তেমন কিছুই তো নজরে পড়ছে না। তাহলে এদের এমন অদ্ভুত আচরণের কারণ কি? পূর্বাশা এবার গিয়ে মুখোমুখি দাঁড়াল সেনজেই, জেফি আর সুজার সম্মুখে। সন্দিহান কণ্ঠে শুধাল, কি হয়েছে? তিনজনই লাজুক হাসল। তবে তার মধ্য থেকে জেফি উঠে জিজ্ঞেস করল, রাত কেমন কাটল? জায়ান ভাই এত তাড়াতাড়ি ছেড়ে দিল তোমাকে? এইটুকু বলেই আবার লাজুক হাসল তিনজন। পূর্বাশা চমকাল, অপ্রস্তুত হল বেশ। এরা কোন রাতের কথা বলছে এরা? তবে কি এরা জেনে গেছে কাল রাতে পূর্বাশা জায়ানের সাথে ছিল? কিন্তু কিভাবে জানল? নাকি কাল রাতে হোস্টেলে ফিরেনি বলে সন্দেহের বশে এরা এই কথা বলছে? আমতা আমতা শুরু করল পূর্বাশা। তুতলিয়ে বলল, কখন রাতের কথা বলছো তোমরা? আর রাতে আবার জায়ান আসবে কোথা থেকে? পূর্বাশার কথা শেষ হতে না হতেই সুজা তার মোবাইলে কিছু একটা বের করে ধরল পূর্বাশার সম্মুখে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল পূর্বাশার। এ তো জায়ানের উইচ্যাট অ্যাকাউন্ট, যেখান থেকে 4 ঘন্টা আগে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রাতের আধারে পূর্বাশা বরফের মধ্যে ছোটাছুটি করছে। ভিডিওটা দেখতে দেখতেই মেয়েটার চোখ পড়ল ভিডিওটার ক্যাপশনের পানে। বেশ সুন্দর করেই ক্যাপশনে লেখা, উইথ মাই পার্সোনাল পেঙ্গুইন, আমার ব্যক্তিগত পেঙ্গুইনের সাথে। হঠাৎ এমন কিছু দেখে হয়তো পূর্বাশার রেগে যাওয়া উচিত ছিল, কিন্তু মেয়েটা রাগল না, উল্টো তার হৃদয় ছেয়ে গেল প্রশান্তিতে।
আনন্দিত হল তার মন। আর এই আনন্দ থেকেই এক দুঃসাহসিক কর্ম ঘটিয়ে ফেলল পূর্বাশা। নিজের মোবাইলটা বের করে জায়ানের সাথে তোলা কাল রাতের ছবিগুলোর মধ্যে একটা ছবি পোস্ট করে দিল উইচ্যাটে। ক্যাপশনে লিখে দিল, উইথ মাই পার্সোনাল পোলার আমার ব্যক্তিগত সাদা ভাল্লুকের সাথে। এই পোস্টের মানে বুঝতে খুব একটা সময় লাগল না জায়ানের। হয়তো মেয়েটা এখনও অবধি সরাসরিভাবে জয়ানকে বলেনি ভালোবাসে। তবে আজ এই পোস্টের মাধ্যমে নিজের উত্তর জানাতেও বাকি রাখেনি কিছু। জায়ান কেবলই নিজের হোস্টেল কক্ষে ঢুকে শরীরের জড়িয়ে রাখা শীত পোশাকটা খুলতে উদ্যত হয়েছিল, কিন্তু তার মধ্যেই চ্যাং এসে তার মোবাইলটা ধরল জায়ানের সম্মুখে। হুট করে এমন একটা পোস্ট সম্মুখে পড়তে চিত্ত আন্দোলিত হল। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল নিজের অজান্তেই। আধখোলা শীত পোশাকটা আবারও জড়িয়ে নিল শরীরে। যেভাবে এসেছিল আবার সেভাবেই বেরিয়ে গেল বাইরে। খানিক সময় নিয়ে জায়ান গিয়ে পৌঁছাল পূর্বাশার হোস্টেলের সম্মুখে। পকেট থেকে মোবাইল বের করে কল লাগাল পূর্বাশাকে। একবার রিং হতেই কলটা ধরল মেয়েটা। কল ধরতেই তেমন কোনো ইতিউতি না করে জায়ান বলল, নিচে এসো। পূর্বাশা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে শুধালো, একটু আগেই তো এলাম, এখন আবার কি? আসতে বলেছি, এসো, এত কথা কিসের? কথাটা বলেই ধূপ করে কলটা কেটে দিল জায়ান। বিরক্তিতে চোখ মুখ খিচে এলো পূর্বাশার। বিরক্তি নিয়েই সে বেরিয়ে এলো বাইরে। জায়ানের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল, কি সমস্যা? জায়ান চোখ তুলে তাকালো মেয়েটার পানে। কিঞ্চিত সময় নিয়ে এক দৃষ্টিতে সে দেখল মেয়েটাকে, অতঃপর হুট করেই জড়িয়ে ধরল পূর্বাশাকে। চকিত হল মেয়েটা। এই ছেলেটার হুটহাট জনসম্মুখে এই জড়িয়ে ধরার অভ্যাস আর গেল না। লাজে রাঙা হল মেয়েটা। এদিক ওদিক আর চোখে দৃষ্টি ফেলে দেখল আশেপাশের মানুষগুলো কেমন ড্যাব ড্যাব করে তাদের পানেই তাকিয়ে রয়েছে। অপ্রস্তুত হল মেয়েটা। আমতা আমতা করে বলল, কি করেছেন, কি, ছাড়ুন আমাকে, মানুষ দেখছে তো। জায়ান ছাড়ল না পূর্বাশাকে। একটু ঝুঁকে আলতোভাবে সে চুমু খেল মেয়েটার চুলের ভাঁজে, অতঃপর বলল, এটা চীন, এখানে এমন ঘটনা দুধভাত। এখানে কোনো ছেলে কোনো মেয়েকে জড়িয়ে ধরলে কেউ কিছু মনে করে না। কথাটা বলে একটু থামল জায়ান, অতঃপর আবার বলল, আজ যা করলে তাতে এইটুকু উপহার তো আমার কাছ থেকে তোমার প্রাপ্য কৃষ্ণময়ী। জায়ানের কথায় তার বক্ষ থেকে বিড়াল ছানার মতো একটু মুখ তুলল পূর্বাশা। ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি করেছি আমি? এই যে নিজের ভালোবাসার প্রকাশ করলে, আমার ভালোবাসার দাবি গ্রহণ করলে। পূর্বাশা অবাক হল যেন। অবাক কণ্ঠেই বলল, আমি আবার কখন আপনার ভালোবাসার দাবি গ্রহণ করলাম? জায়ান হাসল। পকেট থেকে মোবাইলটা বের করে পূর্বাশার করা পোস্টটা দেখালো তাকে, অতঃপর বলল, এরপরও বলবে তুমি আমার ভালোবাসার দাবি গ্রহণ করনি? আমাকে ভালোবাসো না? পূর্বাশা যেন লজ্জিত হল। তবে পরক্ষণেই গম্ভীর হল মেয়েটার মুখশ্রী। জায়ানের বাহুবন্ধন থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল মেয়েটা। জায়ান অবাক হল। ভ্রু কুচকে শুধালো, কি হয়েছে? পূর্বাশা আর চোখে তাকালো জায়ানের পানে। বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, আমি আপনার ভালোবাসি মেনে নিচ্ছি, কিন্তু আপনার সাথে কোনো প্রেমের সম্পর্কে জোড়াতে ইচ্ছুক নই। জায়ানের কুচকানো ভ্রু জোড়া কুচকে গেল আরও। সন্দিহান কণ্ঠে শুধালো, মানে খুব সহজ। আমি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জোড়াতে ইচ্ছুক নই। একবার যেভাবেই হোক আমি ঠকেছি, প্রতারিত হয়েছি, আপনার তা অজানা নয়। আমি আপনাকে বিশ্বাস করি, ভরসা করি, তবুও কোনো অনিশ্চিত সম্পর্কে আমি জোড়াতে চাইছি না। আমি এমন কোনো সম্পর্কের মায়াজালে নিজেকে ফেলতে চাইছি না যেখানে প্রতিনিয়ত আমার হারানোর ভয় থাকবে, যে কোনো সময়ে একে অন্যকে ছেড়ে যাওয়ার সুযোগ থাকবে, সামাজিক কোনো স্বীকৃতি থাকবে না, চাইলেই আমি তার বক্ষে মাথা রেখে নিজের দুঃখ বিসর্জন দিতে পারব না। কথাগুলো বলে একটু থামল পূর্বাশা, অতঃপর আবার বলল, আমি নিশ্চয়তাবিহীন কোনো সম্পর্ক চাই না। প্রয়োজনে আমি অপেক্ষা করব আপনার জন্য। যখন মনে করবেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন, একমাত্র তখনই ভালোবাসার দাবি নিয়ে আমার সম্মুখে দাঁড়াবেন। আমি সেদিন আপনাকে ফেরাব না, নির্দ্বিধায় গ্রহণ করব আপনার ভালোবাসা। জায়ান শুনল পূর্বাশার সব কথাগুলো। চট করে উঠে সে বলল, চলো তাহলে এখনই বিয়ে করে ফেলি। পূর্বাশা শীতল দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, অতঃপর বলল, এভাবে নয়। আপনার পরিবার আমার পরিবার রাজি করিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করব আমরা। জায়ান চিন্তিত হল। চিন্তিত সুরেই বলল, কিন্তু তা এখন কিভাবে সম্ভব? আমি অপেক্ষা করব আপনার জন্য। বেশ শীতল কণ্ঠে কথাটা বলেই পূর্বাশা আর দাঁড়াল না ওই স্থানে। পিছন ঘুরে চলে গেল হোস্টেলের ভিতরে, আর জায়ানকে যেন ফেলে গেল অথই সমুদ্রের মধ্যভাগে।
এই মুহূর্তে সে পূর্বাশাকে বিয়ে কিভাবে করবে? আর বিয়ে না করেও তো উপায় নেই। পূর্বাশা হয়তো বলেছে অপেক্ষা করবে, সে তবুও হারানোর ভয় একটা থেকেই যায়। এমনি নক্ষত্র আর ইয়ান ওত পেতে রয়েছে। তারা যখনই জানতে পারবে জায়ান আর পূর্বাশার সম্পর্কটার কোনো নাম নেই, তখনই তো ওরা পূর্বাশাকে পটানোর জন্য উঠেপড়ে লাগবে। তাছাড়া যতদিন সে অপেক্ষা করবে ততদিনে ওই নক্ষত্র আর ইয়ানের মতো আরও জনসংখ্যার উদয় হবে না, তার নিশ্চয়তা কোথায়? এই মুহূর্তে মিসেস শিওকে বললে তিনি অবশ্যই বিয়ে করার অনুমতি দিবেন, কিন্তু পূর্বাশার বাবা মা, তারা কি এত সহজে মেনে নিবে পূর্বাশার বিয়ে? কেবল কিছুদিন আগে জায়ানের সাথে পরিচয় ঘটল তাদের। এখন পর্যন্ত না তারা জায়ানকে ভালোভাবে চিনে আর জায়ান তাদের সাথে ভালোভাবে পরিচিত হয়ে উঠতে পেরেছে। এর মধ্যে এমন একটা প্রস্তাব রাখলে না শেষে হিতে বিপরীত কিছু ঘটে। জায়ান অস্থির ভঙ্গিতে কিছু সময় নিয়ে ভাবল, অতঃপর চলে এলো হোস্টেলে। ত্রিশাম তৈরি হয়ে কেবল বের হচ্ছিল কলেজের উদ্দেশ্যে। ঠিক তখনই তার পথ আগলে দাঁড়ালো জায়ান। ত্রিশাম ভ্রু কুঁচকাল, চোখ ছোট ছোট করে বলল, এভাবে পুরুষদের মতো পথ আগলে দাঁড়িয়েছিস কেন? ত্রিশামের এমন কথায় কপালে ভাঁজ পড়ল জায়ানের। ভিতরে ভিতরে ক্রোধে ফুঁসে উঠলেও বাহিরে প্রকাশ করল না, কারণ এই মুহূর্তে ত্রিশামকে প্রয়োজন জায়ানের। শুধু শুধু ছেলেটাকে খেপিয়ে দিলে লস তারই হবে। জোরে একটা নিঃশ্বাস ফেলে নিজেকে দমন করল জায়ান, অতঃপর নরম কণ্ঠে বলল, তোর সাথে কিছু কথা আছে। জায়ানের নরম কণ্ঠে যেন আতকে উঠল ত্রিশাম। হৃদপিণ্ডটা লাফিয়ে উঠল দ্রুত গতিতে। এই কণ্ঠের মানে ত্রিশামের খুব ভালোভাবেই জানা। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, কোনো ঝুঁকিপূর্ণ কার্যে ত্রিশামকে যখন প্রয়োজন পড়ে একমাত্র তখনই জায়ানের এমন কণ্ঠস্বর শোনা যায়। আর জায়ানের ঝুঁকিপূর্ণ কাজ বলতে ত্রিশামের গলায় ফাঁস। ত্রিশাম ঢোক গিলল, দ্রুত জায়ানের সম্মুখ থেকে কেটে পড়তে বলল, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে, আমি যাই, এসে বরং তোর কথা শুনব। কথাটা বলেই ত্রিশাম চলে যেতে উদ্যত হল। জায়ান আবার তার পথ আগলে দাঁড়াল, মলিন কণ্ঠে বলল, আমার জীবনের থেকে তোর কলেজ বড় হয়ে গেল ত্রিশাম। ত্রিশামের মায়া হল, এই মায় পড়েই সে প্রতিবার গলায় পরে মরতে মরতে বেঁচে যায়। তবুও মায়া ছাড়তে পারে না, দয়ার শরীর যে তার। ত্রিশাম তাকালো জায়ানের পানে, অতঃপর বলল, কি বলবি বল, আমি বিয়ে করব। ত্রিশাম ভরকে গেল, চোখ দুটো বড় বড় আকার ধারণ করল। এতক্ষণ জীবন কথা বলে এখন বলছে বিয়ের কথা। এর মাথা টাথা খারাপ হয়েছে নাকি? এখন অবধি তাদের পড়াশোনা শেষ হয়নি, এখনও 1 বছরের মতো আছে কোর্স সম্পূর্ণ করতে। আর এই ছেলে কিনা এখনই বিয়ের জন্য পাগল হয়ে গেছে। ত্রিশাম অবাক কণ্ঠেই বলল, পাগল হয়েছিস তুই? এখনও হইনি, তবে তোর বোনকে বিয়ে করতে না পারলে শীঘ্রই পাগল হব। ত্রিশাম চোখে হাসল, একটু খেপিয়ে দিতে চাইল জায়ানকে। মুখ বাঁকিয়ে সে শুধালো, পূর্বাশা শুধু আমার বোন না, সম্পর্কে তোরও বোন হয়। সাথে সাথেই তেতে উঠল জায়ান, ঝাঝালো কণ্ঠে বলল, ও আমার হবু বউ। আর একবার ওই বোন জাতীয় কোনো শব্দ মুখে আনবি তো তোর দাঁত ভেঙে ফেলব। পরক্ষণেই আবার নিজেকে সামলে নিল জায়ান, নরম কণ্ঠে বলল, আমার এখন পূর্বাশাকে বিয়ে করা খুব প্রয়োজন। তো করবি, কে বারণ করেছে? তাহলে তুই বিয়ের জন্য ওর পরিবার ম্যানেজ করে দে। ত্রিশাম চমকাল, সে ম্যানেজ করবে মানে কি? বিয়ে করবে জায়ান আর পূর্বাশা, আর মাঝখান থেকে পরিবার ম্যানেজ করাতে গিয়ে 2-4টা চর থাপ্পড় খাবে সে? এ কাজ সে পারবে না, কিছুতেই না। ত্রিশাম তো প্রায় বলেই বসেছিল এই ব্যাটা তাকে দড়িতে ঝুলাতে এসেছে। এই মুহূর্তে জায়ান আর পূর্বাশার বিয়ের ঘটকালি করা ছাড়া তার জন্য বিপজ্জনক আর কি হতে পারে? পড়াশোনা শেষ না করে তাও এই মুহূর্তে বাড়িতে নিজের না হোক অন্যের বিয়ের কথা তোলা মানেই ত্রিশামের বাবা জাহিদ চৌধুরীর শক্তপোক্ত হাতের ঠাস করে একটা থাপ্পড় তার গালে পড়া। ত্রিশাম সাথে সাথে নাকচ করে দিল জায়ানের কথা, তুতলিয়ে বলল, আমি পারব না। 7 দিনের জন্য হংকং ট্রিপ ফ্রি। তবুও পারব না, এ মাসের তোর সব প্রজেক্টগুলো আমি সম্পূর্ণ করে দেব। ত্রিশাম ভ্রু কুঁচকাল, জায়ানের পানে শুরু দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই আমাকে লোভ দেখাচ্ছিস? সেদিনের সেই রেস্টুরেন্টে 3 বেলা ফ্রি খাওয়াবো। আমি লোভী নই জায়ান, আমার আর পূর্বাশার বিয়ের পরই সুন্দর একটা মেয়ে খুঁজে যেভাবে হোক তোর বিয়েরও ব্যবস্থা করব। কি করতে হবে বলে ফেল। জায়ান বিস্তর হাসল, যাক অবশেষে ছেলেটা মেনেছে তার কথা। এখন যত দ্রুত সম্ভব ত্রিশামকে দ্বারা নিজের কাজ হাসিল করে নিতে হবে, নয়তো পরে এই ব্যাটা আবার পাল্টি খেলে জায়গায় উল্টে পড়তে হবে। জায়ান দেরি করল না আর, নিজের পরিকল্পনা খুলে বলল ত্রিশামকে।
ত্রিশাম সবটা শুনে ভ্রু কুঁচকাল। সরু দৃষ্টিতে তাকিয়ে তাকালো জায়ানের পানে, অতঃপর বলল, এ কাজ তো তুইও করতে পারিস, আমাকে কি প্রয়োজন? জায়ান লাজুক হাসল, মাথা চুলকে বলল, নিজের বিয়ের কথা নিজে এভাবে কিভাবে বলবো বলে তো? লাজ লজ্জা বলেও তো একটা কথা আছে। ত্রিশাম সন্দেহ প্রকাশ করল জায়ানের কথায়। সন্দিহান কণ্ঠে সে বলল, তোর আবার লাজলজ্জাও আছে? এতদিন জানতাম না তো। জায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হল, কিন্তু এই মুহূর্তে সে চেপে যাচ্ছে সব। ওই যে ত্রিশামকে কাজে লাগবে, নয়তো এতক্ষণে ব্যাটাকে নিজের গম্ভীর কণ্ঠের 2-4 বাক্য শুনিয়ে দিত অনায়াসেই। জায়ান কণ্ঠ নরম করল আবার, অতঃপর বলল, কাজটা করে দিবি কখন? ভেবে দেখি না, এখনই করতে হবে। ত্রিশাম ঢোক গিলল, আনমনেই হাত চলে গেল তার নিজের গালে। চীনে আসার আগে কিছু দিন একটু সে ঘুরঘুর করতেছিল পাশের বাড়ির মেয়েটার পিছনে। সেই অপরাধে জাহিদ চৌধুরীর হাতে দাবাং মার্কা থাপ্পড় খেয়ে উল্টে পড়েছিল ইট পথরে গড়া মেঝেতে। এবার তো ঘটকালি। এই ঘটকালিতে হাত লাগালে তো তার জীবন নির্ঘাত তেজপাতা। তবে এবার অবশ্য একটা দিক ভালো রয়েছে, সে চীনে আছে, তার বাবা মোবাইলের ভিতর থেকে নাগাল পাবে না তার। সুতরাং থাপ্পড়টা থেকে বাঁচল। কিন্তু টাকা, তার বাবা তার গালে থাপ্পড় না মারতে পারার শোকে যে টাকা পাঠানো বন্ধ করবে, আর 2 দিন পর কলেজের সামনে বাটি হাতে বসতে হবে ত্রিশামকে। তখন মানতে হবে ছেলেটার কল্পনা শক্তি ভীষণ প্রখর। এই যে ভিক্ষাবৃত্তির কল্পনা করতেই ত্রিশামের চোখের সম্মুখে ভেসে উঠল সে ছেঁড়া ফাটা জামা কাপড় পরে একটা ভাঙা বাটি হাতে তারই কলেজের সম্মুখে বসে আছে। আর রাস্তা দিয়ে হেঁটে চলা জন্মানবকে করুণ কণ্ঠে বলছে, আফা গো আফা, 2 টাকা দিয়া যান। 2 দিন ধইরা কিছু খাই নাই। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠতে আতকে উঠল ত্রিশাম। শুকনো ঢোক গিলল কয়েকটা, আমতা আমতা করে জায়ানকে বলল, এত তাড়াহুড়া কিসের? ধীরে ধীরে বলি। জায়ান অধৈর্য হল, ব্যস্ত কণ্ঠে বলল, বউ পালিয়ে যাচ্ছে না, তবে বউকে পালিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে। ভ্রু কুচকাল ত্রিশাম, প্রশ্ন করল, মানে? কিছু না, আমার কাজটা করে দে। এখন তো প্রায় দুপুর, ফুপি নিশ্চয়ই রান্নাবান্নায় ব্যস্ত, আঙ্কেলও তার কাজে ব্যস্ত, তার থেকে বরং রাতে ঠান্ডা মাথায় কল করব। জায়ান বুঝল ত্রিশামের কথা, খুব একটা ভুল বলেনি ছেলেটা। এসব কথা কি আর এভাবে যখন তখন বলা যায়? এসব বলতে হয় ঠান্ডা মাথায়। জায়ান মেনে নিলপি। বিকাল গড়িয়ে সন্ধ্যার দেখা মিলেছে। সূর্যের চকচকে আলোক রশ্মি বিদায় নিয়ে পুরো শহর ভরে উঠেছে, অথচ ত্রিশামের দেখা নেই কোন। জায়ান অশান্ত ভঙ্গিতে পায়চারি করছে হোস্টেল কক্ষে। ছেলেটা কি তাহলে জায়ানকে বোকা বানিয়ে পালালো? নির্ঘাত তাই, নয়তো সেই সকালের দিকে তার সাথে কথা বলে কলেজের নাম করে যে বের হলো আর এলো না। জায়ান ফুঁসে উঠল, একবার হাতের কাছে পেলে ত্রিশামের দফা রফা করে ছাড়বে সে। কতদিন আর গা ঢাকা দিয়ে থাকবে? ফিরতে তো তাকে হবেই। কলেজ আর হোস্টেল ছেড়ে যাওয়ার জায়গা আছে নাকি আর? চারদিকে যানবাহন আর জনসমাগমে ভরপুর। ত্রিশাম হাঁটছে রাস্তার পাশ ধরে। হোস্টেলে ফিরতেও তার ভয় লাগছে, গেলেই আবার জায়ান আষ্টেপৃষ্ঠে ধরবে তাকে। ওই ব্যাটার পাল্লায় পড়ে জায়ানেল কাজটা করবেও বলে স্বীকার করেছে। এখন না করেও তো উপায় নেই। অবশ্য জায়ান যা সে যদি না বলেও থাকে তাহলে সেই নাকে হ্যাতে রূপান্তর করেই ছাড়বে। ত্রিশামের এখন মনে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ভুল হল জায়ানকে বন্ধু করা। তারপর বন্ধু ছিল যাই ছিল, এখন আবার ভাই। এ কেমন অবিচার তার প্রতি! তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেকা। আজ আর হোস্টেলে না ফেরার সিদ্ধান্ত নিল সে। বাহিরে হোটেলেই কাটিয়ে দিবে আজ রাতটা ভেবে নিল। কি একটা অবস্থা! ওই যা টা র জন্য তাকে এখন হোস্টেল রেখে হোটেলে থাকতে হচ্ছে। কিন্তু কাল কি করবে সে? কাল তো হোস্টেলে ফিরতেই হবে। পরক্ষণেই ত্রিশামের মনটা আবার বলে উঠল, ধুরো কাল কি হয় কাল দেখা যাবে, আজ তো শান্তিতে থাকা যাক। যেমন ভাবনা তেমন কাজ। আশেপাশের অনেকটা হোটেল খুঁজে খুঁজে একটা হোটেল পছন্দ হলো তার। অবশ্য পছন্দ বলতে দামে পছন্দ হয়েছে। এখানে এক রাত থাকা খাওয়ার খরচ খুবই কম। আচ্ছা, এত কম খরচ কেন? বোধগম্য হল না ত্রিশামের। অতটা চিন্তা ভাবনাও সে করল না। কম খরচ ভালোই হয়েছে, প্রয়োজনে আরও 2-4টা দিন এখানে শান্তিতে গা ঢাকা দেওয়া যাবে। হোটেল ম্যানেজারের থেকে চাবি নিয়ে নিজ কক্ষে গেল ত্রিশাম। কক্ষে ঢুকে আশেপাশে তাকালো, না একদম খারাপ না কক্ষটা, দামের তুলনায় বেশ ভালোই। পিঠে ঝুলানো ব্যাগটা হোটেল কক্ষের বিছানার উপরে রাখল। অতঃপর ঢুকে গেল ওয়াশরুমের মধ্যে।
বাহ, ওয়াশরুমে দেখছি আবার বাথরুমও আছে। বেশ অনেকক্ষণ ধরে গরম পানিতে গোসল করল তৃষাম। আহ, কি শান্তি! এমন শান্তি 2-4 বছরে পেয়েছে বলে মনে হয় না। হোস্টেলে ওইটুকু বাথরুমে কোনো রকমে গোসল করতে হয়। গোসল করে ওয়াশরুম থাকা বাথরুমটা গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাইরে, ধপ করে শুয়ে পড়ল নরম বিছানায়। কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে পাড়ি দিল ছেলেটা। মধ্যরাত, চারদিকে নীরব নিস্তব্ধতায় ঢাকা। কোলাহলপূর্ণ শহরটা একদম শান্ত এই মুহূর্তে। হয়তো চারপাশের লোকজন গভীর ঘুমে আচ্ছন্ন, তাই তৃষামও গভীর ঘুমে মগ্ন এই মুহূর্তে। এই শান্তিময় ঘুমের মধ্যে হঠাৎ দরজায় টোকা দিল তৃষামের। একবার, দুইবার, তিনবার অনাবর্ত দরজা ধাক্কাচ্ছে তারা। ঘুমের মধ্যেই বিরক্তিতে নাকমুখ কুঁচকে ফেলল তৃষাম। একরাশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠল ছেলেটা। ঢুলু ঢুলু পায়ে এগিয়ে গেল দরজার কাছে। দরজাটা খুলতেই যেন চমকে উঠল তৃষাম। তার সম্মুখে বেশ কয়েকজন পুলিশ দাঁড়ানো। কি, এরা এখানে কেন? তাও এত রাতে এসে তার কক্ষের দরজা ধাক্কাচ্ছে। তৃষামের চোখে জড়ানো ঘুম ভাবটা উবে গেল নিমেষেই। ফাঁকা ঢোক গিলে শুধালো, আপনারা? পুলিশগুলো পাত্তা দিল না তৃষামের কথায়। সবার সম্মুখে থাকা পুলিশটা চাইনিজ বাক্যে বলল, এটাকেও ধরে নিয়ে চল। হকচকালো তৃষাম। সে কি এমন করেছে যার জন্য তাকে পুলিশ ধরে নিবে? হায় কপাল! জায়ানের ভয়ে হোস্টেল ছেড়ে হোটেলে উঠল। এখানে এসেও অশান্তি, কিন্তু এরা তাকে ধরে নিয়ে যেতে চাইছে কেন? তৃষাম অবাক কণ্ঠেই বলল, আমাকে কেন ধরে নিয়ে যাবেন? পুলিশ কোনো উত্তর দিল না তৃষামের কথার। উল্টো কক্ষে ওই বাথরুম পরানো অবস্থাতেই তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে এলো। তৃষাম কতবার চেঁচিয়ে তাকে ছাড়তে বলল, কিন্তু পুলিশ তাকে ছাড়ল না। হোটেলের বাইরে আসতেই তৃষাম লক্ষ্য করল তার মতো আরও কিছু ছেলে মেয়েকে ধরে আনা হয়েছে, সাথে হোটেল ম্যানেজার আর স্টাফকেও। তৃষামের আর বুঝতে বাকি রইল না এই হোটেল কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত। আর এর জন্যই এত স্বল্প খরচে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর সেই স্বল্প খরচের লোভে তৃষাম এবার চালিয়ে লে যাবে। তৃষাম একবার শেষ চেষ্টা করল। নিজের সপক্ষে পুলিশকে বলল, স্যার, আমি কিছু করিনি। আমি শুধুমাত্র এখানে থাকতে এসেছিলাম। আমি ভিনদেশী, এদেশে পড়তে এসেছি শুধু। এরপরও পুলিশ শুনল না তৃষামের কথা। টেনে হিচড়ে তুলল তাকে পুলিশের গাড়িতে। গাড়িতে উঠতে উঠতে তৃষাম আবার বলল, স্যার, আমাকে অন্তত বাথরুমটা পাল্টে আসতে দিন। তারপর সেখানে নিয়ে যাবেন। যাব। পুলিশ প্রধান যেন তৃষামের উপর বিরক্ত হল বেশ। একটা ধমক দিল তাকে। গুরুগম্ভীর কণ্ঠে বলল, আর একটা কথা বললে একদম সারাজীবনের মতো যে লে পুড়ে দেব। তৃষাম চুপসে গেল, বলল না আর কিছুই। ওই বাথরুম পরা অবস্থাতেই তাকে নিয়ে যাওয়া হলো পুলিশ স্টেশনে। স্টেশনে নিয়েই পুড়ে দেওয়া হলো তাকে যে লে। একটু শান্তির জন্য হোটেলে গিয়ে কিনা আজকে যে লে হাওয়া খেতে হচ্ছে। তৃষামের এই মুহূর্তে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। এখন কি করবে সে? কিভাবে ছাড়া পাবে এখান থেকে? তার মোবাইলটাও তো পড়ে রয়েছে হোটেলে। পুলিশ কিছুই আনতে দেয়নি। মোবাইলের কথা মনে পড়তেই তৃষামের মনে পড়ল কিছু একটা। যে লে গ্রিলের পাশে দাঁড়ানো পুলিশকে ডেকে তৃষাম বলল, আপনার মোবাইলটা একটু দিবেন স্যার? এতগুলো পুলিশের মধ্যে এই একটা পুলিশ বোধহয় একটু ভালো পড়ল। সেই নিজের মোবাইলটা এগিয়ে দিল তৃষামের দিকে। ছেলেটা মোবাইল পেতেই হন্তদন্ত হয়ে কল লাগালো জায়ানকে। জায়ান ঘুমাচ্ছিল। হঠাৎ তীব্র বেগে কানের কাছে মোবাইলটা বেজে ওঠায় বিরক্ত হল সে। বালিশের পাশ হাতরে মোবাইলটা হাতে নিয়ে দেখল অপরিচিত নাম্বার। এত রাতে অপরিচিত নাম্বার দিয়ে আবার কে কল করছে? প্রথমবার ধরল না জায়ান, কিন্তু এ লোক তো কল করা থামাচ্ছে না। কল দিয়েই যাচ্ছে একের পর এক। শেষে অনেকটা বিরক্ত হয়েই কলটা ধরল জায়ান। মুখ খুলে কিছু বলার আগেই ওপাশ থেকে শোনা তৃষামের কণ্ঠস্বর। হন্তদন্ত হয়ে ছেলেটা বলল, ভাই, আমাকে বাঁচা। জায়ান ভ্রু কুঁচকাল। তার থেকে বাঁচতেই তো ছেলেটা গা ঢাকা দিয়েছিল। এখন কি আবার হলো যে কল করে এতটা ব্যাকুল কণ্ঠে বলছে বাঁচাতে? বরাবরের মতোই গম্ভীর কণ্ঠে জায়ান বলল, কি হয়েছে? বিশাল কাহিনী ভাই। অত কিছু বলার সময় নেই, তুই তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে যায়। কথাটা বলেই কল কাটল তৃষাম। জায়ান চমকাল, এত রাতে ছেলেটা কল করে কেন পুলিশ স্টেশনে যেতে বলছে? থম মেরে কতক্ষণ চেয়ে রইল সে মোবাইলের পানে, অতঃপর উঠল বিছানা ছেড়ে। শরীরের টি-শার্ট আর ট্রাউজার ছেড়ে শার্ট প্যান্ট পরে নিয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। অনেক কষ্টে হোস্টেল কর্তৃপক্ষকে বুঝিয়ে শুনিয়ে হোস্টেলের বাইরে বেরুতে সক্ষম হল।
কলেজ থেকে পুলিশ স্টেশন খুব বেশি দূরে না হওয়ায় হেঁটে হেঁটেই পুলিশ স্টেশনে পৌঁছালো জায়ান। একজন নিম্ন পদে কর্মরত পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করে গেল দারোগার কক্ষে। বেশ বিনয়ী কণ্ঠে তাকে বলল, স্যার এখানে তৃষাম আছে? দারোগা বিরক্তিভরা দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, অতঃপর বলল, একটু আগে হোটেল থেকে তুলে এনেছি ওটাকে। জায়ান বরাবরের মতোই শান্ত। হোটেল শুনে খুব একটা চমকালো না সে। স্বাভাবিক কণ্ঠেই শুধালো, কী কারণে স্যার? দারোগা সব ঘটনা খুলে বলল। জায়ান মনোযোগী হয়ে শুনল সবটা, অতঃপর বলল, আমি একটু ওর সাথে দেখা করতে পারি স্যার? দারোগা অনুমতি দিল জায়ানকে। একজন পুলিশ সদস্য তাকে নিয়ে গেল যে লে রক আছে। জায়ানকে দেখেই বাথরোব পরা তৃষাম ছুটে এলো তার পানে। ব্যগ্র কণ্ঠে শুধালো, তুই এসেছিস ভাই? প্লিজ আমাকে এখান থেকে বের কর ভাই। তৃষামের এই অবস্থা দেখে বড্ড হাসি পেল জায়ানের। তবে সে হাসল না। এই অবস্থায় নিশ্চয়ই হাসাটা দৃষ্টিকটু। অনেক কষ্টে নিজের হাসি চাপিয়ে জায়ান বলল, বের করতে পারি, তবে আমার শর্ত আছে একটা।